সুপ্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা জানিয়ে আলোচনা করব স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ, মানে শেষ অংশ, স্ট্রেস এবং স্ট্রেন, শিখনফল। আজকের ক্লাস শেষে আমরা কি কি জিনিস শিখতে পারবো আমরা একটু দেখে নেই। পীড়ন এবং বিকৃতি নির্ণয়ের সূত্রগুলি বলতে পারবে। একক ও যৌগিক দণ্ডের পীড়ন এবং বিকৃতি এর পার্থক্য বুঝতে পারবে এবং পীড়ন ও বিকৃতি নির্ণয় করতে পারবে। তাছাড়া নিরাপত্তা সহায়ক কার্যকরী পীড়ন, সর্বোচ্চ পীড়ন, মডুলাস অফ ইলাস্টিসিটি ও মডুলাস অফ রিজিডিটি নির্ণয় করতে পারবে। পীড়ন এবং বিকৃতি এর সম্পর্কযুক্ত সমস্যা ও সমাধান, মূলত আজকে আমাদের এটাই কাজ। বিভিন্ন ধরনের সমস্যা আমরা সমাধান করব। পীড়ন এবং বিকৃতি এর সম্পর্কযুক্ত সমস্যার সমাধান করতে গেলে আমাদের কি কি জিনিস দেখতে হয়। এখানে চিত্রের মধ্যে দুইটা ছবি আছে। বাম দিকের ছবিটার মধ্যে তীর চিহ্ন দেওয়া আছে দুই দিকে, মানে এটাকে টাইনে লম্বা করা হচ্ছে। তার মূল দৈর্ঘ্য ছিল L0 এবং মূল দৈর্ঘ্য থেকে ডেল্টা L এইটুকু দৈর্ঘ্য এখানে বৃদ্ধি পেয়েছে। ডাইন পাশের চিত্র আমরা দেখতে পাচ্ছি তার উল্টা বস্তুটাকে কী করা হয়েছে, চাপানো হয়েছে। চাপায় কী করা হয়েছে, মূল দৈর্ঘ্য ছিল L0, আগের বস্তুটাই চাপ দেওয়ার ফলে বস্তুটা ডেল্টা L এটুক কমানো হয়েছে, মানে উচ্চতা কমে গেছে আর এটার উচ্চতা বেড়ে গেছে। এইখানে ব্যবহার করা হয়েছে টানা পীড়ন এবং ওই পাশে ব্যবহার করা হয়েছে চাপা পীড়ন। ইংরেজিতে যদি আমি বলি, এটাকে বলা হয় টেনসাইল স্ট্রেস এবং এটাকে বলা হয় কম্প্রেশন স্ট্রেস। প্রয়োজনীয় সূত্রাবলী প্রথমে আমরা করব সমসত্ব একক পদার্থের জন্য। পীড়নের সূত্র হইল লোড ডিভাইডেড বাই এরিয়া এবং একক হইল কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সংক্ষেপে যদি বলি তাহলে S ইকুয়াল টু P ডিভাইডেড বাই A কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখানে S হইল পীড়ন, P হইল প্রযুক্ত লোড এবং A হইল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বিকৃতির সূত্র হইল ফাইনাল অ্যামাউন্ট মাইনাস ইনিশিয়াল অ্যামাউন্ট, মানে পূর্ব অবস্থান এবং শেষ অবস্থান এই দুইটার মধ্যে পার্থক্য এবং পূর্ব অবস্থান দিয়ে কী করতে হয়, তাকে ভাগ করতে হয়। এখানে ই সমান বিকৃতি, এক্স এটা হলো মাপের পরিবর্তন। যদি কম্প্রেশন লোড হয় তাহলে কমবে, যদি টেনসাইল লোড হয় তাহলে বাড়বে। এল হলো আদিমাপ। মডুলাস অফ ইলাস্টিসিটি, টেনসাইল স্ট্রেস ডিভাইডেড বাই টেনসাইল স্ট্রেস, মানে টানা পীড়নকে টানা বিকৃতি দিয়ে ভাগ করলে যেটা হয় এটা হলো মডুলাস অফ ইলাস্টিসিটি, অথবা কম্প্রেশন স্ট্রেস ডিভাইডেড বাই কম্প্রেশন স্ট্রেন, চাপা পীড়ন ডিভাইডেড বাই চাপা বিকৃতি। সংক্ষেপে যদি আমি দেখি তাহলে ই সমান S ডিভাইডেড বাই ই। S হইল স্ট্রেস এবং ই হইল বিকৃতি স্ট্রেন। এখানে S হইল স্ট্রেস, ই হইল বিকৃতি, আর ক্যাপিটাল ই হইল মডুলাস অফ ইলাস্টিসিটি। নিরাপত্তা সহগ FS দ্বারা প্রকাশ করা হয় আলটিমেট স্ট্রেস ডিভাইডেড বাই ওয়ার্কিং স্ট্রেস। আলটিমেট স্ট্রেস হইল সর্বোচ্চ পীড়ন এবং ওয়ার্কিং স্ট্রেস হইল কার্যকরী পীড়ন। ইহার কোনো একক হয় না। প্রয়োজনীয় সূত্রাবলী সংক্ষেপে দেখে নিই। S সমান P বাই A কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ই সমান X ডিভাইডেড বাই L এবং X সমান PL বাই AE, ই সমান S ডিভাইডেড বাই E PL ডিভাইডেড বাই AX এবং FS সমান হলো আলটিমেট স্ট্রেস ডিভাইডেড বাই ওয়ার্কিং স্ট্রেস। আচ্ছা, প্রশ্ন 1। প্রশ্নের মধ্যে কি কি আছে আগে আমরা দেখে নেই। 30 সেন্টিমিটার ব্যাসের 100 সেন্টিমিটার লম্বা একটি ধাতব দণ্ডের উপর 8000 কেজি টানা লোড প্রয়োগের ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 110 সেন্টিমিটার হলো। দণ্ডের পীড়ন, বিকৃতি ও স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি কি? দেওয়া আছে দণ্ডের ব্যাস, দণ্ডের আদি মাপ 100 সেন্টিমিটার লম্বা, টানা লোড 8000 কেজি এবং দৈর্ঘ্য কি হয়েছে, বৃদ্ধি পাইছে। যেহেতু এটা টানা লোড সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আদি দৈর্ঘ্য থেকে শেষ দৈর্ঘ্য কী হবে, বড় হবে। দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে দৈর্ঘ্য হইল কত, 110 সেন্টিমিটার। এখন আমাকে বাইর করতে হবে দণ্ডের পীড়ন কত, দণ্ডের বিকৃতি কত এবং মডুলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক কত।
এখানে দেওয়া আছে ডি সমান 30 সেন্টিমিটার, এল সমান 100 সেন্টিমিটার, লোড দেওয়া আছে পি সমান 8000 কেজি, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে দৈর্ঘ্য হলো 110 মাইনাস হলো 100 সমান হলো 10 সেন্টিমিটার। নির্ণয় করতে হবে কি কি? নির্ণয় করতে হবে আমার তিনটা জিনিস। একটা হলো পীড়ন এস, বিকৃতি ছোট ই, এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা হলো ক্যাপিটাল ই। পরবর্তীতে দেখি কি করা যায়। সমাধান একের বাকি অংশ। প্রথমে আমাদের লাগবে ক্ষেত্রফল। ওইখানে দেওয়া ছিল ডায়ামিটার, দেওয়া ছিল ব্যাস, ব্যাস থেকে ক্ষেত্রফল বের করতে হলে সূত্র হলো ক্ষেত্রফল এ সমান পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে পাই ইন্টু হলো 30 স্কোয়ার ডিভাইডেড বাই 4 সমান হলো 706.86 706.86 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমাদের সূত্রের পালা। পীড়নের সূত্র হলো এস সমান পি বাই এ, যেটা আমরা পূর্ববর্তী স্লাইডে দেখে আসছি। তাহলে পি এর মান হলো 8000 কেজিতে দেওয়া আছে, এবং ক্ষেত্রফলের মান এইমাত্র আমরা যেটা বের করলাম এটা দেওয়া আছে কিসে? সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে। তাহলে 8000 ডিভাইডেড বাই 706.86, এটা হলো আমার পীড়ন বা এস, সমান হলো কি 11.32 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এই গেল আমার পীড়ন, একটা নির্ণয় হলো। এবার নির্ণয় করবো আমি বিকৃতি। বিকৃতির সূত্র হলো পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। আমার পরিবর্তিত দৈর্ঘ্য পাইছিলাম আমি 10 সেন্টিমিটার, এবং আদি দৈর্ঘ্য ছিল আমার 100 সেন্টিমিটার। 100কে 10 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার রেজাল্ট হয় কত? 0.1 বিকৃতির কোনো একক হয় না, এই জন্য কোনো একক লেখা নাই। এখন আমরা বের করব স্থিতিস্থাপক গুণাঙ্ক। ইংরেজিতে বলা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটির সূত্র হলো স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন, এস ডিভাইডেড বাই ই। এস আমরা এখানে বের করছি এবং ই আমরা এখানে বের করছি। তাহলে এস বের করছি আমরা 11.32, এবং ই আমরা বের করছি 0.1। এটা ভাগ করলে আমার যে রেজাল্ট আসে 113.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন আমার জন্য অপেক্ষা করতেছে প্রশ্ন নম্বর 2। কী আছে এতে? 15 সেন্টিমিটার ব্যাসের 400 সেন্টিমিটার লম্বা একটি ধাতব খুঁটির উপর 6000 কেজি চাপা লোড প্রয়োগের ফলে কি হয়েছে? দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হ্রাস পায়। খুঁটির পীড়ন, বিকৃতি ও স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করে। এই অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতোই, পার্থক্য শুধু আগের অঙ্কের মধ্যে ব্যবহার করা হয়েছিল টানা লোড, এখন ব্যবহার করা হয়েছে চাপা লোড। আগে দৈর্ঘ্য পরিবর্তন হয়ে দৈর্ঘ্য বাড়ছিল, এখন দৈর্ঘ্য পরিবর্তন হয়ে দৈর্ঘ্য কমছে বা হ্রাস পেয়েছে। তাহলে আমার এখন কি করতে হবে? যত কাজ আগের মতোই থাকবে, শুধু লোডের পরিবর্তনটা হলো টানা লোডের বদলে চাপা লোড। এখানে ব্যাস সমান 15 সেন্টিমিটার, দৈর্ঘ্য সমান হলো 400 সেন্টিমিটার, লোড দেওয়া আছে 6000 কেজি, দৈর্ঘ্য হ্রাস পাইল কত? এক্স সমান 10 সেন্টিমিটার। নির্ণয় করতে হবে পীড়ন এস সমান কত, বিকৃতি ই সমান কত, স্থিতিস্থাপক গুণাঙ্ক ক্যাপিটাল ই সমান কত। সমাধান 2। ক্ষেত্রফল এ সমান পাই ডি স্কোয়ার বাই 4, পাই ইন্টু 15 স্কোয়ার ভাগ 4 সমান হইল 176.7 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমরা করব পীড়ন নির্ণয়। পীড়নের সূত্র হইল এস সমান পি ডিভাইডেড বাই এ। পি এর মান হইল 6000 এবং এ এর মান ক্ষেত্রফল হইল 176.7। ভাগ করলে যে রেজাল্ট আসে 33.95 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হইল আমার প্রথম অংশের উত্তর, একটা অ্যান্সার আমার বের হইল। দ্বিতীয় ধাপ আমি করব বিকৃতি নির্ণয়। বিকৃতির সূত্র ই সমান এক্স বাই এল। এক্স হইল পরিবর্তিত দৈর্ঘ্য, এল হইল আদি দৈর্ঘ্য। তো 10 ভাগ হইল 400, যে রেজাল্ট আসে এই রেজাল্ট হইল 0.025। বিকৃতির কোনো একক হয় না, এই জন্য এই জায়গাটা এখানে খালি আছে। এটি হলো আমার দ্বিতীয় অংশের উত্তর। স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান হলো ই, স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন। স্ট্রেস হলো পীড়ন এবং স্ট্রেন হলো
বিকৃতি। পীড়ন এবং বিকৃতি আমরা আগে বাইর করে নিছি। এই পীড়ন এবং বিকৃতি এখন আমরা এখানে বসাই দিলে যে ভাগ করলে রেজাল্ট আসবে S/E। তাহলে এই রেজাল্ট হলো কত? 33.95 ভাগ হলো 0.025। এটাকে ভাগ করলে যে রেজাল্ট আসে 1.358 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো আমাদের তৃতীয় অ্যান্সার। তাহলে আমরা এখানে কি কি পাইলাম? প্রথমে আমরা বের করে নিলাম ক্ষেত্রফল, তারপর আমরা বের করলাম পীড়ন, পীড়নের পর আমরা বের করলাম বিকৃতি, এবং পীড়ন এবং বিকৃতি থেকে আমরা বের করলাম মডুলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন প্রশ্ন নম্বর 3। 25 সেন্টিমিটার লম্বা, 50 মিলিমিটার ইন্টু 50 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ধাতব পাতের উপর 60 টন চাপা লোড প্রয়োগ করলে পীড়ন কত হবে ও কি পরিমাণ দৈর্ঘ্য পরিবর্তন হবে? দেওয়া আছে হলো বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ এবং লোড নির্ণয় করতে হবে দৈর্ঘ্য পরিবর্তন কত এবং পীড়ন কত। আমরা সমাধান দেখি। এখানে দৈর্ঘ্য সমান 25 সেন্টিমিটার, যদি মিলিমিটারে কনভার্ট করি তাহলে হলো 25 ইন্টু 10 250 মিলিমিটার। লোড দেওয়া আছে টন, 60 টন, যদি আমি কেজিতে কনভার্ট করি তাহলে 60,000 কেজি। ক্ষেত্রফল দেওয়া আছে 50 ইন্টু 50 মিলিমিটার স্কোয়ার। এটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে 5 ইন্টু 5 সেন্টিমিটার স্কোয়ার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। সেই হিসাবে এটাকে যদি আমি মিলিমিটারকে সেন্টিমিটার করি তাহলে হবে 5, এখানে 50-এর জায়গা হবে 5, এই জন্য 5 ইন্টু 5 সেন্টিমিটার স্কোয়ার। স্থিতিস্থাপক গুণাঙ্ক ই সমান 1.1 টন পার মিলিমিটার স্কোয়ার। নির্ণয় করতে হবে এস সমান কত? এস মানে পীড়ন, দৈর্ঘ্য পরিবর্তন। এখন যেহেতু এটা চাপা লোড ছিল এই জন্য দৈর্ঘ্য পরিবর্তনটা হবে, দৈর্ঘ্য কমবে আর হ্রাস পাবে। এক্সের মান কত? তাহলে সূত্র হলো পীড়ন সমান লোড ডিভাইডেড বাই এরিয়া, মানে P/A। লোড ছিল আমার 60,000 কেজি এবং সেন্টিমিটারের ক্ষেত্রফল ছিল 5 ইন্টু 5। এটাকে ভাগ করলে যে রেজাল্ট হয় 2400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো একটা উত্তর। দৈর্ঘ্য পরিবর্তন কত? দৈর্ঘ্য পরিবর্তনের সূত্র হলো এক্স সমান PL ডিভাইডেড বাই AE। P এর মান আমাদের জানা আছে, L এর মান জানা আছে, A এর মান জানা আছে, E এর মান জানা আছে। যদি আমি মানগুলি বসাই, এখানে মানগুলি সব মিলিমিটারে নেওয়া হয়েছে। P সমান হইল 60 টন আর L সমান হইল 250 মিলিমিটার। A সমান হইল 50 ইন্টু 50 এবং E দেওয়া ছিল 1.1। ভাগ করলে যে রেজাল্ট হয় এটা হইল। এখন দৈর্ঘ্য পরিবর্তন হইল 5.46 মিলিমিটার। এটা হলো আমার আরেকটা উত্তর। এখন আমরা এখানে কি কি পাইলাম? এসের মান যেটা দেওয়া আছে এটা হলো 2400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে, দৈর্ঘ্য হ্রাস পাইছে, এক্স সমান হইল 5.46 মিলিমিটার। প্রশ্ন হইল একক ও যৌগিক বার কি? আরেকটা প্রশ্ন, যৌগিক বারের পীড়নের সূত্র দুটি লিখো। একক বার হইল একক সমসত্ব পদার্থ লোড বহনের জন্য ব্যবহৃত হয়, তাকে বলা হয় একক বার বা সিঙ্গেল বার। আর যৌগিক বার বা কম্পোজিট বার দুই বা ততোধিক ভিন্ন পদার্থের তৈরি ধাতব দণ্ড একত্রে সংযুক্ত অবস্থায় লোড বহনের জন্য ব্যবহৃত হয়, তাকে বলে যৌগিক বার। সূত্রগুলি কি আমরা একটু দেখে নেই। স্টিলের পীড়ন SS ইকুয়াল টু W ইন্টু ES ডিভাইডেড বাই AS ES ইন্টু AC EC কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। কপারের জন্য SC W ইন্টু EC ডিভাইডেড বাই AS ES ইন্টু AC EC কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। 25 সেন্টিমিটার বর্গাকার একটি কংক্রিট কলামের 4টি
2.5 সেন্টিমিটার ব্যাসের ইস্পাত দণ্ড আছে। কলামের উপর প্রযুক্ত লোড 75 টন হলে ইস্পাত দণ্ড ও কংক্রিটে সৃষ্ট পীড়নের পরিমাণ কত? দেওয়া আছে ইএস সমান মানে ইলংগেশন অফ স্টিল 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ইসি ইলংগেশন অফ কপার 1.4 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। লোড দেওয়া আছে ডাব্লিউ সমান 75 টন, 75,000 কেজি। ইএস দেওয়া আছে 2 × 10⁶ সেন্টিমিটার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ইসি দেওয়া আছে 1.4 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। নির্ণয় করতে হবে স্টিলের পীড়ন কত, কংক্রিটের পীড়ন কত। মোট ক্ষেত্রফল হলো 25 × 25 625 সেন্টিমিটার স্কোয়ার। ইস্পাতের ক্ষেত্রফল হলো এএস = যেহেতু 4টা ওইখানে বার দেওয়া ছিল তাহলে 4 × πd²/4 = 4 × π 2.5² / 4, এখানে তারা 19.625 সেন্টিমিটার স্কোয়ার। কংক্রিটের মূল ক্ষেত্রফল হবে টোটাল ক্ষেত্রফল থেকে ইস্পাতের ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। তো টোটাল ক্ষেত্রফল ছিল এটা, ইস্পাতের ক্ষেত্রফল ছিল এটা। মোট ক্ষেত্রফল ছিল আমার 625 এবং ইস্পাতের ক্ষেত্রফল ছিল 19.625। এখন কংক্রিটের ক্ষেত্রফল হবে এসি = A - AS হলো 625 - 19.625 সমান হলো 605.375 সেন্টিমিটার স্কোয়ার। এখন এই ডাটাগুলি যদি আমি সূত্রের মধ্যে বসাই দিই তাহলে আমার উত্তর পেয়ে যাব। স্টিলের পীড়ন SS = পূর্বের সেই সূত্র W × ES / AS, ES × AC EC। তাহলে 75,000 × 2 × স্টিলের পীড়ন SS = W × ES / AS, ES × AC EC। মান বসাইলে হয় 75,000 × 2 × 10⁶ / 19.625 × 2 × 10⁶ প্লাস 605.375 × 1.4 × 10⁶। এটা ক্যালকুলেশন করলে হয় 169 মানে 169.15 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা পাইলাম আমরা স্টিলের পীড়ন। এটা একটা উত্তর হইল। তদ্রূপ কপারের পীড়ন SC = হবে আগের মতোই সূত্র, শুধু চেঞ্জ হবে এখানে ES এর জায়গায় হবে EC। মানগুলি বসাইলে কি হচ্ছে 75,000 × 1.4 × 10⁶ বাই এখানে যা ছিল এখানে তা ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে 118.41 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা আমার আরেকটা উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আমরা আজকে পীড়নের সূত্র, বিকৃতির সূত্র, পীড়ন কীভাবে নির্ণয় করে, বিকৃতি কীভাবে নির্ণয় করে, পীড়নকে বিকৃতি দেওয়া ভাগ করলে কি হয়, এই জিনিসগুলো আমরা শিখছি। পীড়ন নির্ণয় করা শিখলাম, বিকৃতি নির্ণয় করা শিখলাম এবং মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা নির্ণয় করা শিখছি। একক বার কি, যৌগিক বার কি, একক বার কীভাবে নির্ণয় করে, জৈবিক বারের পীড়ন কীভাবে নির্ণয় করে আমরা তা আজকের ইয়াতে শিখতে পারছি। আজকের ক্লাসের উপরে ভিত্তি করে তোমাদের জন্য একটু ছোট্ট বাড়ির কাজ, মাইল্ড স্টিলের জন্য পীড়ন ও বিকৃতি ডায়াগ্রাম অঙ্কন করবে। ডায়াগ্রামে মাইল্ড স্টিলের জন্য ইল্ড স্টেজ, আলটিমেট স্টেজ, ব্রেকিং স্টেজ, শতকরা বৃদ্ধির হার চিহ্নিত করবে। তোমরা এই বাড়ির কাজটি অবশ্যই বাসায় অনুশীলন করবে এবং যখন ক্লাস শুরু হবে শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। শ্রেণী শিক্ষক তোমাদের এই কাজটা মূল্যায়ন করবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা ঠিকমতো বুঝতে পেরেছ। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।